ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেট মন্ত্রা। তো আজকের ভিডিও হচ্ছে তোমাদের 2016 অর্থাৎ গত 2016 সালের যে আপার প্রাইমারি টেট, সেই টেটের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের উত্তর এবং বিশ্লেষণ। তাহলে দেখো, তোমাদের বলেছিলাম এর আগে প্রিভিয়াস ভিডিওতে যে আমি প্রিভিয়াস ইয়ারের যে সিরিজ সেটা শুরু করব। তো আজকে যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান, যেটা সেকশন 1-এ থাকে তোমাদের। এই কোশ্চেন পেপারই ছিল, যেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি। এখানে জানো তোমরা সিলেবাস অনুযায়ী, সিলেবাসটা কিন্তু যে প্রিভিয়াস ভিডিও, সেই প্রিভিয়াস ভিডিওতে কিন্তু তোমাদের সিলেবাস, এক্সাম প্যাটার্ন সম্পর্কে কিন্তু অলরেডি আমি কিন্তু একটা ভিডিও আপলোড করে রেখেছি। তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে প্রথমে ওই ভিডিওটা দেখে নেবে। তাহলে জানো তোমরা যে পেডাগগি, এই যে সিডিপি থেকে 30টা কোয়েশ্চেন্স থাকে, 30টি প্রশ্ন। অল কোয়েশ্চেন্স আর কম্পালসারি, তোমরা জানো সব প্রশ্নই হচ্ছে অনিবার্য। তো এখান থেকে 30টে কোয়েশ্চেন্স এবং 30 মার্কস, ইচ কোয়েশ্চেন ক্যারিজ 1 মার্কস। তো চলো, তোমাদের এই মানে ইনফরমেশনগুলো কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওতেই বলে দিয়েছি। ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে ওই ভিডিওটা প্রথমে দেখে নেবে, দেন এই ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস লার্ন টুগেদার। চলো আমরা শুরু করি। তাহলে দেখো, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি, এই সিডিপির 30টা কোয়েশ্চেন্স কিন্তু আমরা এই প্রথম যে ভিডিও সেখানে আনসার এবং বিশ্লেষণ করব। তাহলে দেখো, প্রথম কোয়েশ্চেন, শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কি? হোয়াট ইজ দ্য ডিউটি অফ, বলছে হোয়াট ইজ দ্য ডিউটি অফ টিচার ইন জেনারেটিং মোটিভেশন অ্যামং লার্নার্স। মানে প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কি, শিক্ষক কি করবেন? তাহলে দেখো, বলছে শিক্ষার্থীদের মাঝে মাঝে উপদেশ দেওয়া। সেকেন্ড অপশন বলেছে যে মাঝে মাঝেই ভুল করার জন্য বকুনি দেওয়া। থার্ড অপশন বলেছে যে শিক্ষার্থী যতটা পারে ততটাই সাফল্য হিসাবে মেনে নেওয়া। ফোর্থ অপশন বলেছে খুব উচ্চমান বজায় রাখার চেষ্টা করা। তাহলে দেখো, বকুনি দেওয়া এটা তো হবেই না আনসার। তারপর দেখো, যে তারপর দেখো, খুব উচ্চমান বজায় রাখার চেষ্টা করা, এটাও আনসার হবে না। এবার তোমরা দেখবে যে এই দুটো আনসারের মধ্যে কিন্তু কনফিউশন হয় অনেকেই, কিন্তু তোমরা দেখবে অনেক ইউটিউব চ্যানেলে কিন্তু এই আনসারটা তোমাদেরকে বলেছে যে শিক্ষার্থী যতটা পারে ততটাই সাফল্য হিসাবে মেনে নেওয়া। কিন্তু এর রাইট আনসার হবে কি না, শিক্ষার্থীদের মাঝে মাঝে উপদেশ দেওয়া। 1 নম্বর হবে, এই যে 1-এর এ হবে রাইট আনসার, শিক্ষার্থীদের মাঝে মাঝে উপদেশ দেওয়া। কেন হবে না এটা? যে শিক্ষার্থী যতটা পারে ততটাই সাফল্য হিসাবে মেনে নেওয়া। সাপোজ তোমার একটা স্টুডেন্ট, যার নাম হচ্ছে ধরে নাও অঙ্কিত, ও ধরো 50-এ পেল 28, তাই তো? কত পেলো না 28। অ্যাজ এ টিচার তুমি জানো, ধরো ও কত পেলো না 28, এখানে ভালো করে লিখছি, আউট অফ 50। তুমি অ্যাজ এ টিচার তুমি জানো, ঠিক আছে, যে অঙ্কিতের এফিসিয়েন্সি কিন্তু বেশি। ও কিন্তু 28 পেয়েছে, কিন্তু হয়তো লেবার কম করেছে। আরও যদি লেবার করে, আরও যদি ওকে মোটিভেট করা যায়, আরও যদি ওকে উপদেশ অ্যাডভাইস দিই আমি, তাহলে কিন্তু আরও পারফরমেন্স ভালো করতে পারবে। তাহলে তুমি অ্যাজ এ টিচার, ঠিক আছে, যতটা সাফল্য পেলো ততটাকেই মেনে নেবে এরকম হবে না। তুমি হ্যাঁ, তার জন্য তুমি তাকে শাস্তি দেবে না, তাহলে কি করবে না, তুমি অ্যাডভাইস করবে, তার আরও তুমি কি করবে না, ইন্সপিরেশন দেবে যে হ্যাঁ, তুমি আরও চাইলে, তুমি আরও যদি ভালো করে পড়াশোনা করো, আরও হার্ডওয়ার্ক করো, তাহলে কিন্তু তোমার কি হবে না, এই নম্বরটা আরও কিন্তু বাড়বে। তোমার মধ্যে আরও ক্যাপাবিলিটি আছে, তুমি আরও পারো, মানে পারবে, তুমি চেষ্টা করলে আরও পারবে। এভাবে কি করতে হবে না, উদ্বুদ্ধ করতে হবে। তার জন্য কি করতে হবে না, তোমাকে কি করতে হবে, অ্যাজ এ টিচার শিক্ষার্থীদের মাঝে মাঝে উপদেশ দিতে হবে, তাই তো? তাহলে আনসারটা হয়ে যাবে শিক্ষার্থীদের মাঝে মাঝে উপদেশ দেওয়া। তাহলে সি কিন্তু আনসার নেবে না। অনেকেই তোমাকে দেখবে, অনেক চ্যানেল কিন্তু সি বলছে, সি কিন্তু আনসার হবে না। সেকেন্ড কোয়েশ্চেন দেখো, 2, শিক্ষার্থীদের আগ্রহ বজায় রাখা কিভাবে সম্ভব? হাউ ক্যান দ্য ইন্টারেস্ট অফ লার্নার্স বি মেইনটেইন? কীভাবে? খুব সুন্দর বক্তৃতা দেওয়া, বই থেকে ভালোভাবে উদাহরণ দেওয়া। থার্ড অপশন বলেছে শিক্ষার্থীদের পরিচিত পরিবেশ থেকে উদাহরণ দেওয়া, রোজ বই পড়া। তাহলে রোজ বই পড়া তো হবে না ইন্টারেস্ট বজায় রাখা ক্ষেত্রে। সুন্দর বক্তৃতা দেওয়া হবে না, গুড লেকচার যেটাকে আমরা বলি। বই থেকে ভালোভাবে উদাহরণ দেওয়া, দেখো এটাতেও মানে যারা শিক্ষার্থী তারা কিন্তু অতটা ইন্টারেস্ট পাবে না।
তাহলে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট যেটা আনসার হবে, তাহলে কি হবে, শিক্ষার্থীদের পরিচিতি পরিবেশ থেকে উদাহরণ দেওয়া, তাই তো, ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট থেকে। কেন না, যখনই ওই পরিবেশে মানে বাচ্চা যাবে তখনই মনে পড়বে যে স্যার তো এখান থেকে এক্সাম্পলটা দিয়েছিলেন। তাহলে কি হবে না, আবার কি হবে, তার মনে পড়বে যে হ্যাঁ স্যার কি পড়িয়েছিলেন এবং কি এক্সাম্পল দিয়েছিলেন। তাহলে সবসময় অ্যাজ এ টিচার চেষ্টা করতে হবে তোমাকে যে পরিচিতি পরিবেশ থেকে উদাহরণ দিতে হবে, যাতে করে শিশুরা বুঝতে পারে, যে জিনিসটা বুঝতে পারবে। হ্যাঁ, এমন তুমি উদাহরণ দিচ্ছ, এমন পরিবেশ থেকে এমন উদাহরণ দিচ্ছ যে পরিবেশ সম্পর্কে তোমার ছাত্ররা পরিচিত না, এমন একটা পরিবেশের উদাহরণ দিচ্ছ তুমি, তাহলে কিন্তু ওটা বুঝতে পারবে না। তাহলে কি করবে না, তুমি ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট থেকে, তোমার এক্সাম্পলটা হবে ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট থেকে। তাহলে সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে শিক্ষার্থীদের প্রক্ষোভ সংক্রান্ত জ্ঞান শিক্ষকের প্রয়োজন। তার একটি কারণ শিক্ষার্থীদের বলছে, তোমরা জানো ইমোশন যেটাকে আমরা বলি, প্রক্ষোভ হচ্ছে ইংলিশে হচ্ছে দেখো ইমোশন, ইংলিশে এটা পড়ো, দ্য নলেজ অফ লার্নার্স ইমোশন ইজ এসেন্সিয়াল ফর টিচার। ওয়ান অফ ইটস রিজন, টিচার ক্যান, কি করতে পারে টিচার, উদ্বেগ দূর করতে পারেন, না রাগ হলে শাসন করতে পারেন, শিক্ষার্থীদের পরীক্ষার ভয় দেখিয়ে শান্ত করতে পারেন, না হাসাহাসি বন্ধ করতে পারেন। তাহলে দেখো প্রক্ষোভ, হাসাহাসি বন্ধ করতে পারেন, এটাও তো হবে না। তারপর দেখো পরীক্ষার ভয় দেখিয়ে শান্ত রাখতে পারেন, এটাও আনসার হবে না। রাগ হলে শাসন করতে পারেন, এটাও হবে না। তাহলে আমরা জানি আবেগের মধ্যে কি আছে না, আবেগ কি হবে, আবেগের মানে আবেগের যে জ্ঞান সেটা কেন প্রয়োজন না, এই আবেগ থেকে কি আসে না, মানে যে শিক্ষার্থী যারা লার্নার তাদের মধ্যে অনেক অ্যাংজাইটি আছে, তাহলে এই অ্যাংজাইটিটা দূর করা সম্ভব, তাই তো। তাই তো ইমোশন মানে নলেজ অফ ইমোশন কেন দরকার না, এতে কি হয় না, শিক্ষার্থীদের উদ্বেগ যেটাকে আমরা বলি ইংলিশে অ্যাংজাইটি, সেটা কিন্তু দূর হয়। তাহলে 3 এ অর্থাৎ 3 এ, উদ্বেগ দূর করতে পারেন টিচার, মানে এই যে প্রক্ষোভ সংক্রান্ত জ্ঞান দিয়ে। নেক্সট হচ্ছে দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয় কোন আইনটি। দেখো এটা নিয়ে একটা ক্লাসই আছে, তোমরা যদি ক্লাসটা না দেখে থাকো তাহলে ক্লাসটা দেখে নেবে, এখান থেকে কোয়েশ্চেন্স আছে। তাহলে দেখো উইচ ওয়ান অফ দ্য অ্যাক্টস ইজ নট রিলেটেড টু ইনক্লুসিভ এডুকেশন। তোমরা জানো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয় কোন আইনটি, কোনটা নেই, মানে নেগেটিভে জিজ্ঞেস করছি। শিক্ষার অধিকার আছে, রাইট টু এডুকেশন, এটা তোমরা জানো, এর মধ্যে আছে ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে। শিশু শ্রম নিবারণ, এটাও আছে। তারপর দেখো দৈহিক শাস্তি নিরোধ, এটাও আছে, তোমরা জানো সাইকোলজির ক্ষেত্রে শাস্তি কিন্তু চলবে না। তারপর নেক্সট হচ্ছে দেখো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকত্ব, এটা কিন্তু নেই, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকত্ব, যেটা বলছে কাস্টাডি অফ দ্য স্পেশাল নিড চিলড্রেন, তাহলে এটা কিন্তু নেই। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে তোমাদের, কারণ নয় বলেছে। দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয় কোন আইনটি, তাহলে আনসার হয়ে যাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকত্ব। নেক্সট হচ্ছে তোমাদের 5 নম্বর কোয়েশ্চেন। দেখো সার্বিক মূল্যায়ন এর অর্থ কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ কম্প্রিহেন্সিভ এভালুয়েশন। সমগ্র পাঠ্যক্রমের মূল্যায়ন, ফার্স্ট অপশন। সেকেন্ড বলছে দেখো সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন, সমগ্র বৌদ্ধিক ক্ষমতার মূল্যায়ন, সমস্ত শিক্ষার্থীদের একযোগে মূল্যায়ন। তাহলে দেখো সার্বিক মূল্যায়ন বলতে আমরা কি বুঝি, দেখো কম্প্রিহেন্সিভ এভালুয়েশন বলতে আমরা অলরাউন্ড কি না ডেভেলপমেন্টকে বোঝায়, অলরাউন্ড ডেভেলপমেন্ট, সেটা কোথায় পাবে না সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন, অপশন বিতে, তাই তো অপশন বিতে। দেখো সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন, এই যে ইংলিশ টার্মটা দেখবে তাহলে আরও ভালো হবে, এভালুয়েশন অফ অলরাউন্ড ডেভেলপমেন্ট, কারণ এর মধ্যে বৌদ্ধিক ক্ষমতাও চলে আসে। তারপর দেখো সর্বাঙ্গীন মূল্যায়নের মধ্যে তোমার পাঠ্যক্রমও চলে আসে, তাহলে আনসার হয়ে যাবে বি। কোশ্চেন নাম্বার 6, দেখো শিক্ষার্থীকে জানার কার্যকর উপায় হলো, দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষাতে কিন্তু খুব আসে। শিক্ষার্থীকে জানার কার্যকর উপায় হলো,
কি দেখো ইংলিশ এটা দেখো কোয়েশ্চেনটা, ইফেক্টিভ ওয়ে টু নো অ্যাবাউট আ স্টুডেন্ট ইজ, বলছে মূল্যায়ন করা, এভালুয়েশন যেটাকে বলি, খেলা মানে প্লে, তার বাড়িতে যাওয়া, ফোর্থ হচ্ছে পর্যবেক্ষণ, তার মূল্যায়ন করা মানে এভালুয়েশন, খেলা তো হবেই না, তারপর দেখো বাড়িতে যাওয়া, এটা এই দুটো তো হবে না, তারপর দেখো মূল্যায়ন, দেখো শিক্ষার্থীকে জানার কার্যকর উপায় হলো ইফেক্টিভ, বলছে দ্য ইফেক্টিভ ওয়ে টু নো অ্যাবাউট আ স্টুডেন্ট ইজ, আমরা জানি সাইকোলজির ক্ষেত্রে তোমরা জানো যে অবজারভেশন, আমরা কোনো শিক্ষার্থীর বিহেভিয়ারকে কী করতে পারি না অবজার্ভ করতে পারি, তাহলে পর্যবেক্ষণটাই হয়ে যাবে কি না মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, মূল্যায়নটা কিন্তু হবে না। তাহলে শিক্ষার্থীকে জানার কার্যকর উপায় হলো পর্যবেক্ষণ, অবজারভেশন। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7, একজন ছাত্রকে অপর একজন সহপাঠী বারবার বিরক্ত করলে কি করবেন? একজন ছাত্রকে অপর একজন সহপাঠী বারবার বিরক্ত করলে কি করবেন, অর্থাৎ টিচড করছে, তুমি কি করবে? সহপাঠীকে শাস্তি দেবেন, তোমরা জানো সাইকোলজিতে শাস্তির ব্যাপারটা কিন্তু নেই, আলাদা বসার ব্যবস্থা করবেন, একই ক্লাসে অন্য জায়গায় কিভাবে বসানো সম্ভব, এটাও ঠিক মিনিংফুল মানে সাউন্ড হচ্ছে না। তারপর দেখো অভিভাবককে ডেকে পাঠাবেন, এটাও হবে না, মানে একটু মানে সামান্য প্রবলেমের জন্য অভিভাবককে ডেকে পাঠানো, এটাও তো হয় না। তারপর দেখো সহপাঠীকে পরামর্শ দান করবেন, ইয়েস এটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট। একজন ছাত্রকে অপর একজন সহপাঠী বারবার বিরক্ত করলে কি করবেন? সহপাঠীকে পরামর্শ করবেন, মানে পরামর্শ দান করবেন, তাই তো, কাউন্সেলিং করা, কাউন্সেলিং অফ দ্য ক্লাসমেট। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8, শিক্ষক কিভাবে প্রতিভা সম্পন্ন ছাত্রছাত্রীদের চিহ্নিত করবেন? হাউ ক্যান টিচার আইডেন্টিফাই ব্রিলিয়ান্ট স্টুডেন্টস? তাহলে দেখো ফার্স্ট অপশন বলছে, অনেকেই কিন্তু এটা ভুল করে এসছিলে, ঠিক আছে, অনেকেই ভুল অ্যান্সার আছে, দেখবে যে তাদের পরীক্ষার ফল দেখে, রেজাল্ট দেখে ব্রিলিয়ান্ট মানে কিনা সেটা আমরা বিয়ে করব, চিহ্নিত করব, ফার্স্ট অপশন এটা ছিল। সেকেন্ড ছিল শ্রেণীকক্ষে তাদের আচরণ দেখে, পারিবারিক তথ্য নিয়ে, অন্য ছাত্রছাত্রীদের সম্পর্কের ভিত্তিতে। দেখো পরীক্ষার প্রথমে দেখো অপশানগুলো এলিমিনেশন করি, দেখো অন্য ছাত্রদের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে, এটাও কিন্তু প্রতিভা সম্পূর্ণ ছাত্রদের কিন্তু এভাবে আইডেন্টিফাই করা যায় না, পারিবারিক তথ্য নিয়েও করা যায় না, তাদের পরীক্ষার ফল দেখে, শুধু রেজাল্ট দেখে আমরা কাউকে প্রতিভা সম্পূর্ণ বলতে পারি না। কি করব না, তোমাদের একটু আগেই বললাম, আমরা কি দেখি না আচরণ, শ্রেণীকক্ষে তাদের আচরণ দেখেই আমরা বলে দেবো এগুলো হচ্ছে কি না প্রতিভা সম্পন্ন ছাত্রছাত্রী, প্রতিভা সম্পন্ন ছাত্রছাত্রী। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কি না শ্রেণীকক্ষে তাদের আচরণ দেখে, তাই তো, বিহেভিয়ার, অবজার্ভিং দেয়ার ক্লাসরুম বিহেভিয়ার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে শিক্ষকের সবচেয়ে ভালো উপায় কি? হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে ফর এ টিচার টু মেনটেন ডিসিপ্লিন ইন দ্য ক্লাসরুম? বলছে দলগত কার্যভার দেওয়া, ফার্স্ট অপশন, শৃঙ্খলার প্রয়োজনীয়তা সম্বন্ধে বক্তৃতা দেওয়া, প্রধান শিক্ষককে নালিশ করা শাস্তি দেওয়া। তোমাদের একটু আগেই বললাম সাইকোলজিতে শাস্তির ব্যাপারটা তো নেই, প্রধান শিক্ষককে নালিশ করা এটাও হবে না। তারপর দেখো শৃঙ্খলার প্রয়োজনীয়তা সম্বন্ধে বক্তৃতা দেওয়া, এটাও অতটা কিন্তু কার্যকর না। তারপর দেখো দলগত কার্যভার দেওয়া, এটাই হচ্ছে সবচেয়ে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। কেন না, তুমি যদি কি করো, বলছে শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে শিক্ষকের সবচেয়ে ভালো, দলগতভাবে কার্যভার দিলে সবাই কি থাকবে না ওই কাজেই ব্যস্ত থাকবে, অটোমেটিক দেখবে ডিসিপ্লিনে থাকবে, তাহলে এটাই হয়ে যাচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, দলগত কার্যভার দেওয়া। দেখো দলগত কার্যভার দেওয়া মানে সবাই ওতেই ইনভলভ থাকবে। তারপর দেখো নেক্সট 10, শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ হলো, বলছে কজ অফ ফেলিওর অফ স্টুডেন্ট ইজ, বলছে মুখস্থ ক্ষমতা কম, ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন আত্মস্থ করতে চেষ্টা না করা, ঘন ঘন পরীক্ষার আয়োজন না থাকা,
ফোর্থ অপশন শিক্ষককে অনুসরণ না করা। তাহলে দেখো ফার্স্ট অপশন মুখস্থ কম, এটা কিন্তু ব্যর্থতার কিন্তু এটা কারণ না। ঘন ঘন পরীক্ষার আয়োজন না থাকা, এটাও কিন্তু ব্যর্থতার কারণ না। শিক্ষককে অনুসরণ না করাও কিন্তু ব্যর্থতার মূল কারণ না। তাহলে দেখো কোনো একটা টপিক, ধরো কোনো একটা জিনিস যতক্ষণ না তুমি কি করতে পারবে না অ্যাসিমিলেশন অর্থাৎ আত্মস্থ করতে না পারা কিন্তু একটা ব্যর্থতার কারণ। তুমি যদি আত্মস্থ করতে না পারো, তোমার মধ্যে কোনো কিছুকে যদি আত্মস্থ করতে না পারো, তাহলে তুমি কি হয়ে যাবে না ব্যর্থ হয়ে যাবে। এই যে অ্যাসিমিলেশন, এটা মনে রাখবে ইংলিশ টার্মটা। আত্মস্থ করতে চেষ্টা না করা, এটাই হয়ে যাচ্ছে কি তোমার ব্যর্থতার কারণ। তাহলে চেষ্টা করতে হবে, কি করতে হবে না অ্যাসিমিলেশন, আত্মস্থ করার চেষ্টা করতে হবে। নেক্সট, পরেরটা তো খুব সোজা, তোমাদের খুব পরিচিত কোশ্চেন। তাহলে আধুনিক শিক্ষা ব্যবস্থা কোন ধরনের? মডার্ন এডুকেশন সিস্টেম ইজ, তোমরা জানো যে মডার্ন এডুকেশন হচ্ছে একদম শিশুকেন্দ্রিক, শিশুকেন্দ্রিক, তাই তো। তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন 12, কোয়েশ্চেন নাম্বার 12, ধারণা বলতে কি বোঝায়? ফার্স্ট অপশন নির্দিষ্ট জ্ঞান, বিচার, ছবি, কল্পনা। তাহলে দেখো ইংলিশে হোয়াট ইজ মিন্ড বাই কনসেপ্ট, তাহলে জাজমেন্ট, পিকচার, ইমাজিনেশন। তাহলে দেখো ধারণা বলতে বোঝায় কোনো একটা পার্টিকুলার নির্দিষ্ট জ্ঞান, তাই তো, স্পেসিফিক নলেজ, সেটাকেই আমরা কি বলবো না কনসেপ্ট। তাহলে 12 হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে কি না এ। তাহলে ধারণা বলতে মানে কনসেপ্ট বলতে বোঝায় স্পেসিফিক নলেজ মানে নির্দিষ্ট জ্ঞান। নেক্সট, তাহলে দেখো জীবন বিকাশের কোন স্তরে শিশু প্রথম কথা বলতে শিখে? দেখো এই যে তোমাদের বলেছিলাম যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন? এখান থেকে তুমি যে কোনো মানে তোমার ইয়ে হোক, মানে টিচিং ওরিয়েন্টেড জবের ইয়ে হোক, এক্সাম হোক, ওখান থেকে কোয়েশ্চেন থাকবেই, 2, 3, 4 পর্যন্ত কোয়েশ্চেন থাকে। ওই জন্য বলেছিলাম তোমাদের যে তোমরা যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো করে বুঝবে। দেখো ওখান থেকে এই কোয়েশ্চেনটা এসছে যে জীবন বিকাশের, যদি তোমরা ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে তোমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ভিডিওর ইয়েটা দেখে নেবে, ক্লাসটা দেখে নেবে। তাহলে দেখো জীবন বিকাশের কোন স্তরে শিশু প্রথম কথা বলতে শেখে? তাহলে ফার্স্ট আছে দেখো প্রথম বাল্যকালে, যৌবনকালে, প্রান্তিককালে, শৈশবকালে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি না ইনফ্যান্সি। শৈশবকালে কিন্তু শিশুরা কথা বলতে পারে। এবার তোমাদের ভিডিও খুব লেন্দি হয়ে যাবে, এখন তুমি যদি আমি প্রত্যেকটার মানে ডিউরেশন দেখাই যে কোনটা কত বছর, তোমরা এই যে ডিউরেশনটা মানে শৈশবটা কত বছর, যৌবন মানে ইয়েটা তোমার কৈশোর, তারপর তোমার বাল্যকাল, এগুলো কত বছর মানে কত থেকে কত বছর, এগুলোর যে ইয়েটা ডিউরেশনটা, এটা কিন্তু তোমাদের যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টার ওখানে কিন্তু বলা আছে, ডিটেলসে বলা আছে, তুমি ওখানে গিয়ে ভিডিওটা দেখে নেবে। তাহলে দেখো জীবন বিকাশের কোন স্তরে শিশু প্রথম কথা বলতে শিখে? তাহলে অ্যান্সার হয়ে যাবে শৈশব। তারপর দেখো শিশুর প্রথম সমাজায়নে সাহায্য করে, তাই তো, যেটাকে আমরা বলি ফার্স্ট সোশ্যালাইজেশন অফ এ চাইল্ড ইজ ফ্যাসিলিটেড বাই। তাহলে তোমরা জানো ফার্স্ট অপশান আছে কি না ভাষা, একাকিত্ব তো হবেই না, একাকিত্বতে সমাজে মানে সোশ্যালাইজেশন হয় না, পর্যবেক্ষণ, দেখে দেখে সোশ্যালাইজেশন হয় না, স্বাধীনতা ফ্রিডম থাকলেই সোশ্যাল। তাহলে দেখো শিশুর প্রথম সমাজায়নে বলছে, সমাজায়নে মানে সোশ্যালাইজেশনে সাহায্য করে তার ভাষা, ল্যাঙ্গুয়েজের ইম্পর্টেন্ট, তাহলে এটা হবে ভাষা, তাই তো। তাহলে শিশুর প্রথম সমাজায়নে সাহায্য করে ভাষা। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 15, ধারণা গঠন কিসের উপর নির্ভরশীল? তাই তো, ধারণা গঠন, তাহলে কনসেপ্ট ফরমেশন ডিপেন্ডস অন, বলছে শিখনের উপর, সঞ্চালনের উপর যেটাকে বলি আমরা ট্রান্সফার, দৃষ্টির উপর, কল্পনার উপর। দেখবে তোমাকে অনেক আনসার কিন্তু অনেকেই আনসারটা কিন্তু তোমাকে দিবে সঞ্চালনের উপর, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আনসার তোমার কনসেপ্ট ফরমেশন যেটা ডিপেন্ডস করে সবসময় কিসের উপর? তোমার শিখনের উপর, লার্নিংয়ের উপর একদম, তাই তো। তোমার লার্নিং যেরকম হবে তোমার কনসেপ্ট সেরকম তৈরি হবে। তাহলে
ধারণা গঠন কিসের উপর নির্ভরশীল? না শিখনের উপর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক শিখনের ফলে শিক্ষার্থীরা স্বনির্ভর হয়। ফার্স্ট অপশানে আছে শিক্ষার্থীরা সকলেই সমান শেখে, শিক্ষার্থীদের প্রেরণা কমে যায়, তাদের কাছে শিক্ষকের প্রয়োজন থাকে না। তাহলে দেখো অ্যাজ এ রেজাল্ট অফ কোঅপারেটিভ লার্নিং অ্যামং দ্য লার্নার্স, তাহলে কি হয় বলছে, ফার্স্ট হচ্ছে কি বললো, শিক্ষার্থীরা স্বনির্ভর হয়। সেকেন্ড অপশান বলছে শিক্ষার্থীরা সকলেই সমান শিখে, এরকম তো হয় না যে সবাই সমান শিখবে। শিক্ষার্থীদের প্রেরণা কমে যায়, মানে মোটিভেশন ডিক্লাইন্স হয় যদি সহযোগিতা না, এরকম তো হয় না, তাহলে এটা হবে না। তাদের কাছে শিক্ষকের প্রয়োজন থাকেই না, এরকম হবে না, তাহলে এটাও ভুল। তাহলে কি হবে, শিক্ষক মানে যারা শিক্ষার্থীরা কি হবে না সেলফ রিলায়েন্ট হবে, কি না স্বনির্ভর হবে, এটা হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক শিখনের ফলে কি হয় না শিক্ষার্থীরা স্বনির্ভর হয়, সেলফ রিলায়েন্ট হয়। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 17, কোনটি ঠিক? উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীরা দিয়ে ফার্স্ট অপশন বলেছে সব সময় শান্তশিষ্ট হয়, কাম অ্যান্ড কোয়াইট, সর্বদাই অসাধারণ আচরণ করে, থার্ড দ্রুত সমস্যার সমাধান করে, দ্রুত যে কোনো কাজ সম্পন্ন করে। বলছে উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীরা সব সময় শান্তশিষ্ট হয়, এরকম তো না। সর্বদাই অসাধারণ আচরণ করে, না এটাও হবে না। দ্রুত সমস্যার সমাধান করে, ফোর্থ অপশন বলেছে দ্রুত যে কোনো কাজ সম্পন্ন করে, তাই তো। একটা আছে দেখো সলভ প্রবলেম কুইকলি, পারফর্ম এনি টাস্ক কুইকলি। তাহলে দেখো উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীরা কি করে না দ্রুত যে কোনো কাজ সম্পন্ন করে, এটাই হয়ে যাবে তোমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার, তাই তো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, কিভাবে শিক্ষার্থীদের উদ্বেগ দূর করবেন, তাই তো। তাহলে উদ্বেগে তোমাদের একটু আগেই বললাম অ্যাংজাইটি, তাহলে কিভাবে দূর করবেন, তাদের কখনো শাসন না করে, ক্লাসে তাদের পূর্ণ স্বাধীনতা দিয়ে, কারো প্রতি পক্ষপাতিত্ব না করে, উদ্বিগ্ন না হওয়ার উপদেশ দিয়ে। তাহলে দেখো কীভাবে শিক্ষার্থীদের উদ্বেগ দূর করবেন। দেখো শিক্ষার্থীদের মধ্যে যদি কোনো অ্যাংজাইটি, কোনো ফেয়ার, ঠিক আছে, কোনো কিছু থাকে, তাহলে তুমি অ্যাজ এ টিচার তুমি কি হবে, তুমি সব সময় ছাত্রদের সাথে এমন মানে বন্ধুত্বপূর্ণ আচরণ হবে তোমার। ওই জন্য তো বলে যে শিক্ষক হবে পড়াশোনার সময় কি ছাত্রের বন্ধু, মানে ছাত্র সব সময় কি করবে না বন্ধুর মতো, বন্ধুকে যেরকম খোলামেলা সব কিছু জিজ্ঞেস করতে পারে টিচারকেও যেন করতে পারেন। তাহলে কি করতে হবে, কিভাবে শিক্ষার্থীদের উদ্বেগ দূর করবেন, তাদের কখনো শাসন না করে, তাহলে এটা হবে না। কারো প্রতি পক্ষপাতিত্ব না করে, এটাও আনসার হবে না। উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে, এটাও হবে না। ক্লাসে তাদের পূর্ণ স্বাধীনতা দিয়ে, তাই তো। তাদের কি দিতে হবে না ফ্রিডম, বাই গ্র্যান্টিং কমপ্লিট ফ্রিডম ইন দ্য ক্লাসরুম। তাহলে কি হবে, তুমি যদি পূর্ণ স্বাধীনতা দাও ক্লাসের মধ্যে, তাহলে তোমার ছাত্রের মধ্যে যে অনেক অ্যাংজাইটি বলো, যে কোনো জিনিস বলো, তোমাকে খুলে জিজ্ঞেস করতে পারবে, সেটার তুমি কি করতে পারবে, সেটার কাউন্সেলিং করতে পারবে। নেক্সট হচ্ছে শিক্ষার্থীদের পরিবেশ সম্বন্ধে শিক্ষাদানের উপায়, পরিবেশের সঙ্গে প্রত্যক্ষ পরিচিতি, পরিবেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতন করে তোলা, বিভিন্ন বিষয়ের অন্তর্গত পরিবেশ সংক্রান্ত বিষয়গুলি পড়ানো, পরিবেশবিদ্যা পড়ানো। তাহলে দেখো শিক্ষার্থীদের পরিবেশ বলছে, পরিবেশ সম্বন্ধে শিক্ষাদানের উপায় হলো, দেখো পরিবেশের বিভিন্ন বলছে সমস্যা সম্পর্কে সচেতন করে তোলা, এটা কিন্তু হবে না আনসার। বিভিন্ন বিষয়ের অন্তর্গত পরিবেশ সংক্রান্ত বিষয়গুলি পড়ানো সম্ভব না, সব কিছুই পড়ানো। পরিবেশবিদ্যা পড়ানো, তাতেই হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নাই। তাহলে কি করতে হবে না পরিবেশের সঙ্গে তাদের ডাইরেক্ট, তাহলে কি করবো, টু গেট দেম অ্যাকোয়েন্টেড ডাইরেক্টলি উইথ দ্য এনভায়রনমেন্ট। তাদের কি করতে হবে না পরিবেশের সঙ্গে প্রত্যক্ষ পরিচিতি করাতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে কি না
পরিবেশ সম্বন্ধে শিক্ষাদানের বেস্ট উপায়, মানে বলতে পারো মেথড। শিক্ষার্থীদের পরিবেশ সম্বন্ধে শিক্ষাদানের উপায়, এটা হচ্ছে বেস্ট উপায়। এটাও একটা উপায়, কিন্তু তোমাকে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার খুঁজতে হবে। নেক্সট, তারপর দেখো ভাইগোটস্কি, তোমাদের ভিডিও অলরেডি করাই আছে ভাইগোটস্কি নিয়ে। তোমরা জানো সোশিও কালচার নিয়ে ভাইগোটস্কি কী করেছে, মানে কালচারের উপর কিন্তু অনেকটা কী করেছে, ফোকাস করেছেন, মানে ইম্পর্টেন্স দিয়েছেন। তাহলে দেখো কৃষ্টি শিক্ষার ফল, কৃষ্টি মানে হচ্ছে তোমাদের কালচার। তাহলে দেখো কৃষ্টি শিক্ষার ফল, কৃষ্টি শিক্ষার ঐতিহ্য, কৃষ্টি শিক্ষার একমাত্র নির্ণায়ক, কৃষ্টি শিখানের সহায়ক উপাদান। তাহলে দেখো ভাইগটস্কির মত অনুযায়ী, তাহলে তোমরা জানো কালচার ইজ ফ্যাসিলিটেটিং ফ্যাক্টর অফ লার্নিং। তোমরা জানো কালচার হচ্ছে যে শিখনের, মানে লার্নিংয়ের একটা কিন্তু উপাদান। তাহলে কি বলবো, যে কৃষ্টি শিখনের সহায়ক উপাদান, এটাই হয়ে যাবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এটা একটা ফ্যাক্টর। তারপর দেখো বলছে শিশুর গণিত শিখন নির্ভর করে, তাহলে ম্যাথামেটিক্স লার্নিং অফ চিলড্রেন ডিপেন্ডস অন কিসের উপর, পরিণমনের উপর, যেটাকে আমরা বলি ম্যাচুরেশন, বৌদ্ধিক ক্ষমতার উপর, যেটাকে বলি আমরা ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, আগ্রহের উপর। তারপর দেখো স্থানিক যৌক্তিক বিকাশের উপর, যেটাকে আমরা বলি কি না স্পেশাল রিজনিং, তাহলে এটা তো হবেই না। তারপর দেখো ম্যাচুরেশনের উপর, এটাও সাউন্ড না। তারপর দেখো বৌদ্ধিক ক্ষমতার উপর, মানে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে সব কিছু, তাই না, না। তারপর দেখো আগ্রহের উপর, এটাই হবে আনসার। কেন বলছি তোমাকে, দেখো অনেকের যারা গণিত ধরো পারে না, বা বলে যে আমার গণিত হবে না, আমার দ্বারা গণিত হবে না, তার মূল কারণ যদি খুঁজে দেখো, ঠিক আছে, তাদের মধ্যে কিন্তু ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটির কিন্তু কোনো ঘাটতি নেই। কি ঘাটতি আছে না, দেখবে যে কোনো সাবজেক্টে কারো যদি দেখবে দুর্বলতা আছে, তার মূল কারণ যদি আমরা খুঁজে বের করি, তাহলে তার ইন্টারেস্ট, মানে ওই সাবজেক্টের প্রতি তার আগ্রহ নেই, তাই তো, আগ্রহ নেই। তাহলে ইন্টারেস্টটাই হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট। যে কোনো বিষয় তোমার যদি ইন্টারেস্ট থাকে, তুমি যেন তেন প্রকারে কিন্তু ওটার প্রতি তুমি কিন্তু কী করতে পারবে না, তুমি দক্ষতা অর্জন করে নিতে পারবে। তাহলে দেখো যে শিশুর গণিত শিখন নির্ভর করে তাহলে কিসের ওপর না, আগ্রহের উপর। ওই জন্য তোমার অ্যাজ এ টিচার তোমার কী করতে হবে না, আগ্রহ যেন, মানে শিশুদের যেন আগ্রহটা জাগে, ইন্টারেস্টটা বাড়ে, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22, কোনটি সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত নয়? জানো তোমরা হচ্ছে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতার ইংলিশ হচ্ছে ক্রিয়েটিভিটি। দ্রুত চিন্তা করতে পারা নয় বলেছে, এটা তো ক্রিয়েটিভিটির মানে এতেই আসে, মধ্যেই আসে। অসম্ভব বিষয়ের মধ্যে সম্পর্ক লক্ষ্য করা, একটানা বলছে অসম্ভব বিষয়ের মধ্যে সম্পর্ক লক্ষ্য করা, এটাও ক্রিয়েটিভিটির মধ্যে আছে। একটানা পরিশ্রম করা, বিচিত্র উপায়ে সমস্যা সমাধান করা, একটাই প্রবলেমকে তুমি মানে ডিফারেন্ট মেথডে করতে পারছো, এটাও কিন্তু ক্রিয়েটিভিটির মধ্যে আসে। একটানা পরিশ্রম করা কিন্তু ক্রিয়েটিভিটির মধ্যে আসে না, তাই তো, একটানা পরিশ্রম করা কিন্তু কোনো ক্রিয়েটিভিটি না। তাহলে কোনটা হয়ে যাবে আনসার, 22-এর সি। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 23, শিক্ষার্থীদের শিখনের জন্য কতটা প্রস্তুত, বলছে শিক্ষার্থী শিখনের জন্য কতটা প্রস্তুত তা কিভাবে বোঝা যায়? বলছে হাউ ক্যান ওয়ান আন্ডারস্ট্যান্ড দ্য এক্সটেন্ট অফ স্টুডেন্ট লার্নিং রেডিনেস। তুমি কিভাবে বুঝবে যে শিক্ষার্থী শিখনের জন্য প্রস্তুত? স্বতঃস্ফূর্ত আগ্রহ, যেটাকে আমরা বলি স্পন্টেনিয়াস ইন্টারেস্ট, শিক্ষকের প্রশ্নের সঠিক উত্তর দান, শিক্ষককে নোট দিতে অনুরোধ করা, গৃহকৃত্য নিয়মিত করা। তাহলে এটা যদি আমরা বুঝতে পারি যে শিক্ষার্থীরা কি আছে না শিখনের জন্য প্রস্তুত আছে, তাহলে তার মানে তুমি বুঝে নিবে, স্বতঃস্ফূর্ত ইন্টারেস্ট দেখেই আমরা কি করতে পারবো না, বুঝে নিতে পারবো। এটা দেখেই বোঝা যায় যে শিক্ষার্থী শিখনের জন্য খুব আগ্রহী, তাই তো। তাহলে স্বতঃস্ফূর্ত আগ্রহ, যেটাকে আমরা কি বলছি, স্পন্টেনিয়াস ইন্টারেস্ট। তারপর কোয়েশ্চেন নাম্বার 24, দেখো কোয়েশ্চেন নাম্বার 24, পরীক্ষার খাতায় অধিকাংশ শিক্ষার্থী একটি প্রশ্নের
ভুল উত্তর লিখেছেন, সম্ভাব্য কারণ কি হতে পারে? পরীক্ষার খাতায় অধিকাংশ শিক্ষার্থী একটি প্রশ্নের ভুল উত্তর লিখেছে, সম্ভাব্য কারণ কি হতে পারে? ইন এক্সামিনেশন copy, most of the students have committed error in answering a question. What may be the problem was? তাহলে তারা ক্লাসে মনোযোগ দেয়নি, বাড়িতে বিষয়টি পড়েনি, প্রশ্নের ভাষা ঠিক হয়নি, তাই তো? থার্ড অপশন বলছে যে শিক্ষক বলেননি যে বিষয়টি গুরুত্বপূর্ণ। তাহলে দেখো বলছে পরীক্ষার খাতায় অধিকাংশ শিক্ষার্থী একটি প্রশ্নের ভুল উত্তর লিখেছে, সম্ভাব্য কারণ কি হতে পারে? তারা ক্লাসে মনোযোগ দেয়নি, এরকম তো হতে পারে না। বেশিরভাগই মনোযোগ দেয়নি, এরকম তো হতে পারে না। বিষয়টি বাড়িতে পড়েনি, সবাই তো পড়বে না, এরকম হয় না। শিক্ষক বলেননি যে বিষয়টি গুরুত্বপূর্ণ না বললেও কিন্তু অনেকে পড়ে। তাহলে কি হয়ে যাবে না, প্রশ্নের ভাষা ঠিক হয়নি, এটাই হয়ে যাবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার। প্রশ্নের ভাষা ঠিক হয়নি, তাহলে কি হয়ে যাবে 24-এর সি। নেক্সট কোয়েশ্চেন, প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা কখনো কখনো ক্লাসে অমনোযোগী হতে পারে কারণ, তার আগে তোমাদের বলে দিই যে ফার্স্ট জেনারেশন, অনেকেই কিন্তু এই কথাটাই বুঝতে ভুল করে। এই কথাটা ফার্স্ট জেনারেশন এই কথাটাই কিন্তু বুঝতে ভুল করে। ফার্স্ট জেনারেশন কি, অনেকেই ভাবে যে শিশু না, ফার্স্ট জেনারেশন বলতে শুধু শিশুকে বোঝায় না। ফার্স্ট জেনারেশন মনে হচ্ছে যে তোমার পূর্বপুরুষদের মধ্যে কেউ কিন্তু পড়াশোনা করেনি, এটা ভালো করে বুঝবে। তোমার যে পূর্বপুরুষ তারা কিন্তু কেউ পড়াশোনা করেনি, তুমি প্রথম, তোমার জেনারেশনে যে প্রথম কি হচ্ছ না, স্কুল যাচ্ছ, তাই তো? তুমি হচ্ছ ফার্স্ট, যে তুমি স্কুলে যাচ্ছ, ওই জন্য তোমাকে বলা হচ্ছে ফার্স্ট জেনারেশন। যেরকম আমার জেনারেশন যদি বলি, তাহলে আমার দাদু স্কুলে গিয়েছেন, তাহলে ফার্স্ট জেনারেশন। আমার বাবা স্কুলে গিয়েছেন, সেকেন্ড জেনারেশন। তাহলে আমি স্কুলে গিয়েছি মানে আমি থার্ড জেনারেশন। তাহলে ফার্স্ট জেনারেশন কি কারা না, ফার্স্ট জেনারেশন হচ্ছে তারাই যার দাদুও স্কুলে যায়নি, ঠিক আছে, গ্র্যান্ডফাদারও স্কুলে যায়নি, যার বাবাও স্কুলে যায়নি, সে কি মানে তার বাবাও যায়নি, সে প্রথম যাচ্ছে স্কুলে, সে হচ্ছে কি না ফার্স্ট জেনারেশন। তাহলে এটুকু কিন্তু একদম কনসেপ্টটা ক্লিয়ার রাখবে যে ফার্স্ট জেনারেশন মানে হচ্ছে যে ওর পূর্বপুরুষরা কেউ কিন্তু স্কুলে যায়নি। যদি এই কথাটা তুমি বুঝতে পারো তাহলে আনসারটা কিন্তু 90% হয়ে গেল। দেখো, প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা কখনো কখনো ক্লাসে অমনোযোগী হতে পারে কারণ বাড়িতে কেউ সাহায্য করার নেই। সেকেন্ড হচ্ছে বাড়িতে অনেক কাজ করতে হয়, পড়াশোনার চেষ্টা নেই, শিক্ষকের ভাষা বুঝতে অসুবিধা হয়। এটা তো হবেই না, পড়াশোনার চেষ্টা নেই, চেষ্টা আছে বলেই তো স্কুলে আসছে। বাড়িতে অনেক কাজ করতে হয়, এটা কিন্তু কারণ না। তারপর দেখো বাড়িতে কেউ সাহায্য করার নেই, এটাই হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার। কেন তোমাকে বললাম যে বাড়িতে কেউ সাহায্য করার নেই, কারণ ওর জেনারেশনের মধ্যে কেউ কিন্তু স্কুলে যায়নি, তাহলে ওকে কিভাবে সাহায্য করবে, কোনো সাহায্যই করতে পারবে না। তাহলে বাড়িতে কেউ সাহায্য করার নেই। তারপর দেখো শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়? তাহলে তোমরা জানো যে শিশু কেন্দ্রিক শিক্ষার জনক বলা হয় রুশোকে। তাহলে হয়ে যাবে 26 ডি আনসার। তারপর 27 দেখো, বুদ্ধির উপাদান বিশ্লেষণ কে প্রথম করেন? তোমরা জানো বুদ্ধির উপাদান একটা এস ফ্যাক্টর ইন্টেলিজেন্স, আর একটা হচ্ছে জি ফ্যাক্টর। টু ফ্যাক্টর থিওরি তোমাদের যখন আমি বুদ্ধি করিয়েছি ইন্টেলিজেন্স, ওখানে কিন্তু পড়িয়েছি, একটা আছে এস ফ্যাক্টর, একটা জি ফ্যাক্টর। তো টু ফ্যাক্টর থিওরি, তো তোমরা জানো বুদ্ধির উপাদান বিশ্লেষণ প্রথম করেছিলেন স্পিয়ারম্যান। কে করেছিলেন? স্পিয়ারম্যান। তো যে বুদ্ধি চ্যাপ্টারটা আছে ওখানে কিন্তু আমার ক্লাসে, তোমরা যদি না দেখে থাকো তাহলে ক্লাসটা, তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, তোমাদেরকে আমি ভিডিওটা দিয়ে দেবো, তোমরা ক্লাসটা দেখে নেবে। তাহলে আনসার হয়ে যাবে 27 ডি স্পিয়ারম্যান, তাই তো? নেক্সট 28, সাহিত্য পাঠ শিশুর পক্ষে প্রয়োজনীয় কারণ শিশুর জ্ঞান বৃদ্ধি হয়, কল্পনা বিকশিত হয়, কঠিন শব্দ আয়ত্ত হয়, চরিত্র গঠন হয়। তাহলে দেখো
রিডিং অফ লিটারেচার ইজ এসেন্সিয়াল ফর চিলড্রেন বিকজ দ্য চাইল্ড কী হয় না, শিশুর জ্ঞান বৃদ্ধি হয়। দেখো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে অত আর এক্সপ্লানেশন করতে পারছি না, ঠিক আছে, অনেকটা লেন্দি হয়ে গেছে তোমাদের ভিডিওটা। দেখো সাহিত্য পাঠ শিশুর পক্ষে প্রয়োজনীয়, কারণ শিশুর এতে কী হয় না, জ্ঞান বৃদ্ধি হয়। জ্ঞান বৃদ্ধি হলেই তোমাদের কল্পনা বিকশিত হবে। তারপর দেখো 29, শিশুদের মধ্যেও ব্যক্তি বৈষম্য দেখা দেয় কিসের কারণে? তাহলে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স তোমরা জানো, এটাও কিন্তু তোমাদের যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সেই চ্যাপ্টার থেকেই কিন্তু কোয়েশ্চেনটা আছে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস আকার অ্যামং চিলড্রেন ডিউ টু, শুধু বংশগতির কারণে, শুধু পরিবেশের কারণে, বড় হওয়ার কারণে, তোমাদের বলেছিলাম যে দুটোর কারণেই হয় ইন্ডিভিজুয়াল কম্বিনেশন অফ ফার্স্ট টু, অর্থাৎ বংশগতির কারণে, জেনেটিক কারণেও হতে পারে তোমার, জেনেটিক যেটা তোমার প্যারেন্টস থেকে পেয়েছো, আর একটা হচ্ছে পরিবেশ যেটা তোমার এনভায়রনমেন্ট থেকে পেয়েছো তুমি, তাই তো? এটাই হচ্ছে দুটোর কম্বিনেশন, একটা হচ্ছে তোমার বংশগতি, আর একটা হচ্ছে হেরিডিটি যেটাকে আমরা বলছি, আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট। তারপর দেখো লাস্ট কোয়েশ্চেন, বারবার একই বানান ভুল করার সম্ভাব্য কারণ কি হতে পারে? বারবার একই কারণ বলছে, দেখো বারবার একই বানান ভুল করার সম্ভাব্য কারণ কি হতে পারে? তাহলে হোয়াট মে বি দ্য প্রবেবল কজ অফ মিস্টেক ইন রাইটিং দ্য সেম স্পেলিং রিপিটেডলি? তাহলে শিখনের অক্ষমতা, দৃষ্টির ক্ষীণতা, ভুল করার প্রবণতা, কম বুদ্ধি। তাহলে এটা তো হবেই না, ভুল করার প্রবণতা হলে সব একই, মানে ওটাই খালি ভুল কেন করবে, একটাই জিনিস। তারপর দেখো দৃষ্টির ক্ষীণতা, এটাই হবে না, এটা হবে একটা, এটা বলতে পারো যে বারবার একই বানান ভুল করা, এটা একটা ডিসেবিলিটি, অর্থাৎ লার্নিং ডিসেবিলিটি বলে, শিখন অক্ষমতা, এটাই যাবে রাইট অ্যান্সার। তো এই ছিল তোমাদের সিডিপির 30টা কোয়েশ্চেনের অথেন্টিক আনসার। কোনো আনসারের যদি, মানে কোনো কোয়েশ্চেনের আনসারের তুমি যদি দ্বিমত হও, তোমার যদি মনে হয় যে এই কোয়েশ্চেনটার আনসার অন্য কিছু হবে, তাহলে তুমি কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে, আমি সার্চ করে দেখব, যদি তোমার আনসারটা ঠিক হয় ওটা আমি কারেকশন করে নেব, ঠিক আছে। তো এরপরে আসবে তোমাদের যে বাকি, এটা হচ্ছে তোমাদের সিডিপি, এরপরে তোমরা জানো, এরপরে তোমাদের বাংলা যেটা প্রথম ল্যাঙ্গুয়েজ, ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তারপরে তোমরা জানো সায়েন্সের আলাদা হয় আর সোশ্যাল সায়েন্সের আলাদা। তো তোমাদের সায়েন্সে প্লাস সোশ্যাল সায়েন্স দুটোরই কিন্তু এখানে ভিডিও পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। তো প্রিভিয়াস ইয়ারের যতগুলো কোয়েশ্চেন্স আছে সেই সংক্রান্ত কোয়েশ্চেনের আনসার এবং বিশ্লেষণ তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে তাহলে তোমরা লাইক করে দিবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।